সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি নাবিলা সোহেল। খাগড়াছড়ির দীঘিনালার ঘটনায় বেশ কিছু প্রশ্ন আসছে ঘুরে ফিরে। জেলা সদরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দীঘিনালায় বাজারে আগুন, পরবর্তীতে দুই পার্বত্য জেলায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ, এ নিয়ে পরস্পর দোষারোপ চলছে এখনো। তবে ক্ষতিগ্রস্তরা চান দীঘিনালার ঘটনার সুষ্ঠু বিচার। জাতিগত সম্প্রীতি বিনষ্টে তৃতীয় পক্ষের ইন্ধনও দেখছেন কেউ কেউ। এদিকে ৭২ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনেও চলেনি দূরপাল্লার কোনো পরিবহন। খাগড়াছড়ি থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। পুলক চাকমার বয়স ৬০ ছুঁই ছুঁই। দীঘিনালার বাজারে ব্যবসা করছেন ৩ দশক ধরে। দীর্ঘ যাত্রায় এমন ঘটনা আগে দেখেননি তিনি। কে বা কারা করতেছে, কেন করতেছে এটা বলার আমি প্রয়োজন বোধ করি না। এই প্রথম এটা ঘটে গেল আর কি। দুর্বৃত্তের দেয়া আগুনে শুধু শতাধিক দোকানে পড়েনি, আদতে পড়েছে এক একটি পরিবারের বাঁচার স্বপ্ন ও জাতিগত সম্প্রীতি। আগুন চেনে না জাতি, ধর্ম, তাই তো পাহাড়ি বাঙালি সবারই প্রায় সমান সংখ্যক দোকান পুড়ে ছাই হয়েছে। দুপক্ষেরই অভিযোগ অনেকটা কাছাকাছি। জেলা সদরে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিলে ঘটে হামলা, ফাঁকা গুলির ঘটনা, তারপরেই বাজারে আগুন। এই বিক্ষোভের মধ্যে কে বা কাহারা এখানে এসে গুলি করছে, গুলি করার মধ্যেই পাহাড়ি বাঙালি দুনো পক্ষ আক্রমণ, এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করছে, ধাওয়া পাল্টা ধাওয়া করছে, ইট পাটকেল নিক্ষেপ করছে। তার কিছুক্ষণ পরেই এখানে অগ্নিসংযোগ করছে। বাঙালি আর পাহাড়ে দুজনে ভেদাভেদ, এখানে সবার সাথে মানে একটা সংযোগ হয়ে গেছে। কেউ ইট পাটকেল মারছে, তখন আমাকে ফোন দিল, ভাই এখানে আপনি আসেন, এই দোকান মনে হয় সমস্যা হয়। তো আমি তো আসতে পারতেছি না। আসার সময় দেখতেছি আবার আপনার 10 থেকে 15 মিনিট পরে বলতেছে ভাই আগুন লাগাই দিচ্ছে। কে বা কাহারা আগুন লাগাইছে এটা আমি দেখি নাই। পাহাড়ির সেরে বাঙালি আছে, বাঙালির সেরে পাহাড়ি আছে। হ্যাঁ, আগুনটা লাগাই দিয়েছে কিনা, একটা দোকানে লাগাইছে, সব কিনা হয়ে গেছে। গুলির শব্দে আমরা আতঙ্কিত হয়ে গেছি। আতঙ্কিত হওয়ার পরে আমরা এখানে মানে যার অবস্থানে সে দোকানের ভিতরে লক করেছিলাম। কিছুক্ষণ পরে দেখতেছি যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এই ঘটনাকে দীর্ঘ ৩ দশকের জাতিগত বন্ধুত্বের শিকল ভাঙার চেষ্টা দেখছেন কেউ কেউ। শিগগিরই ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগবে, বিচার হবে প্রকৃত দোষীদের, এমন প্রত্যাশা সবার। সিভিল প্রশাসন, সেনা প্রশাসনকে সাধারণ মানুষ সহযোগিতা করতে হবে। ব্যবসা ছোটখাটো প্রতিষ্ঠান বড় হোক বা ছোট ব্যবসার প্রতিষ্ঠান, তো সরকার যেন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে। আমরা আগের মতো সবাই মিলে, পাহাড়ি বাঙালি সবাই মিলে যেন এখানে সুন্দর একটা ব্যবসা আমরা চালিয়ে যেতে পারি। কিন্তু আমরা যারা এখন ক্ষতিগ্রস্ত, পাহাড়ি বাঙালি সবাই মিলে যখন থাকতে পারি, এক সম্প্রদায় আমরা মিলে এক থাকতে পারি। বিগত সময়ে হয়তো কিছু ক্ষতিনাতি যদি কিছু বিষয় থাকে সেটা কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে। নাহলে তো এত বছর যে এখানে ব্যবসা চলছে বটতলায়, বাঙালি আর চাকমা পাহাড়ি মেলামেশা করে শান্তভাবে মানে রয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলে দাবি পুলিশের। গত 19 তারিখে যে আপনার এখানে যে দেখতেছেন ঘটনা ঘটছে, এরপরে কোথাও বসত বাড়ি যে কোনো ধরনের হামলা বা পুরানোর ঘটনা একেবারেই নেই। যেটা যা বলতেছে এটা সম্পূর্ণ গুজব। আমি আবারও বলতেছি, যেটা প্রকৃত সত্য সেটা যেন সবাই করে। এদিকে জম্মু ছাত্র জনতার ডাকা ৭২ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন শেষ হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল জোরদার ছিল সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের। দীঘিনালার এই ঘটনার পর বেশ কিছু প্রশ্ন ঘুরে ফিরে আসছে। তা হচ্ছে, খাগড়াছড়ি সদরের ঘটনায় কেন এখানে প্রতিবাদ হলো, আবার সেই প্রতিবাদী মিছিলে কারা গুলি করেছে, তারপর কারা এই ঘটনায় অর্থাৎ এই যে দোকানপাটগুলো সেগুলোতে আগুন দিয়েছে, আর আগুন দেওয়ার পর কারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা বলছেন, এই যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর যদি উত্তর মেলানো সম্ভব হয়, তাহলে পাহাড়ি বাঙালির মধ্যে যে জাতিগত দাঙ্গা লাগানোর যেটি চেষ্টা বা বিরোধ বাঁধানোর যেটি চেষ্টা, সেটি প্রতিহত করা সম্ভব হবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, দীঘিনালা, খাগড়াছড়ি। পার্বত্যাঞ্চলের পরিস্থিতি জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, অবরোধের সবশেষ পরিস্থিতি জানতে চাই, একই সাথে ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের পুনর্বাসনে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার প্রতিফলন কেমন দেখছেন? সোহার, অবরোধের দ্বিতীয় দিন চলছে। এই দ্বিতীয় দিনে আমরা দেখেছি যে শহর কেন্দ্রিক
3 চাকার পরিবহন সহ অন্যান্য যে ছোট পরিবহনগুলো আছে সেগুলোর সংখ্যা অনেকটা বেড়েছে। তবে জেলা শহর থেকে আভ্যন্তরীণ যে বিভিন্ন উপজেলা রয়েছে সেই সব সড়কে কোনো ধরনের পরিবহন চলাচল করছে না। একই সাথে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার রুটের কোনো পরিবহনই ছেড়ে যায়নি। অর্থাৎ সব ধরনের দূরপাল্লার এবং আভ্যন্তরীণ সড়কে যানবাহন বন্ধ থাকায় একদিকে যেমন ভোগান্তিতে পড়েছে এখানকার মানুষ, তেমনি করে যারা বিভিন্ন রুটে চলাচল করতেন তারাও এক ধরনের বিপাকে পড়েছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। একই সাথে এই খাগড়াছড়িতে অবরোধ চলাকালীন অবস্থায় যে সকল পর্যটক ঢাকা থেকে খাগড়াছড়ি ফিরেছেন এবং সাজেকে যে সকল পর্যটক খাগড়াছড়ির উদ্দেশ্যে আসবেন তারা কিন্তু কেউ কোথাও যেতে পারছেন না। একদিকে সাজেকে কয়েকশো পর্যটক আটকে আছেন, অর্থাৎ তাদের যে থাকার যে সময় সেটি পেরিয়ে গেলেও তারা এখন যেমন ফিরতে পারছে না, তেমনি করে খাগড়াছড়ি থেকেও সাজেকের উদ্দেশ্যে কোনো পর্যটক যেতে পারছে না। এ হচ্ছে অবরোধের অবস্থা। তবে অবরোধ চলাকালীন পর্যন্ত এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির ঘটনার আমরা খবর পাইনি। শহর জুড়ে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। অপরদিকে দীঘিনালায় যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন, যাই লার্মাইজ করে যে বাজারটি পুড়েছে সেই বাজারের ক্ষতিগ্রস্ত যারা ব্যবসায়ী তাদেরকে পুনর্বাসনের জন্য প্রশাসন থেকে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে এবং আমরা সবশেষ যে তথ্যটুকু পেয়েছি উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালি ব্যবসায়ীদের তালিকা করছেন এবং তাদেরকে সহায়তার আওতায় আনতে যে প্রক্রিয়াটুকু করা দরকার সেটি তারা চালিয়ে যাচ্ছেন। সেই তথ্যটুকু আমরা জানতে পেরেছি উপজেলা প্রশাসনের মাধ্যমে। একই সাথে জেলা প্রশাসনও সে বিষয়টি সমন্বয় করছেন যাতে করে তারা খুব ঘুরে দাঁড়িয়ে আগের যে অবস্থায় সেটিতে যাতে তারা ফিরে আসতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাজার লালমাই স্কোয়ারের সেটিতে যাতে পুনরায় সব সম্প্রদায়ের ব্যবসায়ীরা মিলে যাতে তারা পুনরায় আগের মতো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন সে বিষয়টি একেবারে প্রশাসনের সব স্তরেই অবগত। আর এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন যে তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছেন শুধুমাত্র সহিংসতায় আগুনেই ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে তাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনও। তো তারা বলছেন যে দোষীদের আইনের আওতায় আনার জন্য তারা একটি দাবি জানাচ্ছেন, একই সাথে তারা যাতে খুব সহসাই ক্ষতি পুষিয়ে উঠে পুনরায় ব্যবসা বাণিজ্য করতে পারেন সেটি তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। শাহরার ইউনুস, অনেক ধন্যবাদ আপনাকে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় দুপুরে রাঙামাটি সদর পৌর এলাকায় জারি করা 144 ধারা তুলে নিয়েছে প্রশাসন। তবে জুম ছাত্র জনতার ডাকা সড়ক নো অবরোধ চলছে। পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মালিক শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত থাকায় বাড়ছে ভোগান্তি। অবরোধ চলছে বান্দরবানে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় পর্যটকরা বিভিন্ন স্পটে যেতে পারছে না। আটকা পড়েছেন অনেকে। শহর জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না, আর পাহাড় অশান্ত থাকলে সবারই ক্ষতি, এমনটাই বক্তব্য দিয়েছেন নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। দুপুরে বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনকালে তিনি বলেন, পার্বত্যাঞ্চলে যাই হচ্ছে এতে দিন শেষে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। এছাড়াও তিনি বলেন, গত 15 বছরের সাগর চুরি নয়, বরং পাট, বস্ত্র ও নৌপরিবহন মন্ত্রণালয়ে মহাসাগর চুরি হয়েছে। দুর্নীতি রোধে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় সামরিক, বেসামরিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি দুটো মন্ত্রণালয়ে আছি, আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না, প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর। 15 বছরের কাজ তো 1 বছরে বা 15 মাসে বা 2 বছরে বা 3 বছরে করা সম্ভব না। বাংলাদেশের সঙ্গে ভারত সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাথে বৈঠক শেষে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক আরও গভীর কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধে পদক্ষেপ নিতে নেওয়ার কথাও বলা হয়েছে বলে জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আন্দোলন পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় ভারত। দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করতে চায় দেশটি। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার। সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন। সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান।
ভারতের অনুরোধে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। তিনি বলেন, তার মন্ত্রণালয় এখনও দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর পক্ষে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, ভারতে ইলিশ রপ্তানির খবরে দেশে দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে। ইলিশ রপ্তানির বিষয়টি বাতিলে ক্ষমতাপ্রাপ্ত না হওয়ায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলেও জানান উপদেষ্টা। এ সময় ফরিদ আক্তার বলেন, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকবে। বলেন, নদীতে ড্রেজিং না হওয়ায় এবং দূষণের কারণে সাগর থেকে নদীতে ডিম ছাড়তে যেতে পারছে না মা ইলিশ। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। অস্ত্র ও অর্থ দিয়ে পার্বত্য অঞ্চল অশান্তির ষড়যন্ত্র করছে পতিত সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ দ্রুত নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে ভোট আয়োজনের দাবি জানান। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অন্যদিকে তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলে অর্থ অস্ত্র দিয়ে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আওয়ামী ফ্যাসিজম আমরা যদি মনে করি ধ্বংস হয়ে গেছে, পালিয়ে গেছে, এটা ঠিক হবে না। তারা নতুনভাবে তারা ষড়যন্ত্র করছে। তাদের হাতে বিপুল অর্থ আছে, বিপুল অস্ত্র আছে, তাদের একটি বড় দেশ সমর্থন করছে। বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জনমালিকানা শিরোনাম সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। তিনি বলেন, জুলাই বিপ্লব শুধু ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ ছিল না, এর পেছনে বিএনপির 16 বছরের সংগ্রাম রয়েছে। দ্রুত নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে ভোটের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যাদের বিপ্লবকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে যারা চেষ্টা করবেন, সেই ধরনের লড়াকু মানুষদেরকে আপনার উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ করে। এইসব আর্মচেয়ার ক্রিটিকদের তো দরকার নাই। যারা হাসিনা সরকারকে সার্ভ করে এসেছে, তাদের ছাড়াও বাংলাদেশ ভালোভাবেই চলবে। অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেয়। এদিকে জাতীয়তাবাদী তরুণ দলের 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে। পাহাড়ি বাংলা ভাষাভাষীর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে বিগত সরকারের কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য। ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অস্বস্তিতে পরিণত করার একটা প্রয়াস চালাচ্ছে বলে দৃশ্যমান মনে হচ্ছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এ সময় তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অবহিত করেন। এছাড়া দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা করেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার অনুরোধে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের 10 সদস্যের চিকিৎসক দল। অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অংশ হিসেবেই চীন মেডিকেল টিম পাঠিয়েছে বলেও জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুপুরে বিমানবন্দরে মেডিকেল টিমকে স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
টিমের পক্ষ থেকে বলা হয় 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশে এসেছে চিকিৎসকদের এই টিম। জানান বিষয়ভিত্তিক গবেষণার পাশাপাশি আহতদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা দেওয়া হবে। এই কার্যক্রম বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ। ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক অবস্থায় কাজ করতে প্রস্তুত মেডিকেল টিমটি। জানানো হয় দক্ষ টিমের সদস্যরা আধুনিক উপায়ে আহতদের চিকিৎসা দেবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য আহতদের চীনেও নেয়ার উদ্যোগ নেবে মেডিকেল টিম। China, this medical team is the first national emergency medical team sent by any foreign government to Bangladesh. অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে চীন সরকার বাংলাদেশের জাতীয় জরুরি মেডিকেল টিম নিয়ে এসেছে। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর এটি প্রথম জরুরি চিকিৎসা দল বাংলাদেশে এলো, যা আমাদের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুদেশের মধ্যে পারস্পরিক সমর্থনের গভীর বন্ধনকে তুলে ধরে। চীন বাংলাদেশকে আঘাতের মূল্যায়ন করতে সাহায্য করবে এবং বাংলাদেশের প্রয়োজনের ভিত্তিতে জরুরি আরও মানবিক চিকিৎসা সহায়তা প্রদান করবে। প্রায় 3.5 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো শিক্ষা কার্যক্রম। দীর্ঘ বিরতি শেষে ক্যাম্পাসে ফিরে উৎফুল্ল শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা শিগগিরই স্বাভাবিক হয়ে উঠবে শিক্ষা জীবন। সে সঙ্গে হল ও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কারের দাবি তাদের। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং ট্রমা কাটাতে পরিকল্পনা হাতে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলাভবনের সামনের বটতলা আবারও বন্ধু সহপাঠীদের আড্ডায় জমজমাট। সতীর্থদের সঙ্গে দীর্ঘদিনের শিক্ষা বিরতি শেষে আবারও দেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বন্ধুদের উচ্ছল আনাগোনা। প্রিয় ক্লাসমেট যখন প্রাণের সই হয়ে যায়, তখন বহুদিন পর দেখায় যেন সব ঝাঁপি খুলে বসা। শিক্ষার্থীদের আনাগোনায় প্রাণ ফিরে পেয়েছে চেনা ক্লাসরুম। গলায় গলা মিলিয়ে হঠাৎ আবার দেখা যেন এক দারুণ বিপ্লবের দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবার ফিরে আসা শিক্ষা কার্যক্রমে। তাই আনন্দ, উচ্ছলতা আর আগ্রহ তাদের চোখে মুখে। একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে দীর্ঘদিন পরে। অনেক ক্ষতি হয়েছে, তো 3-4 মাস পরে আবার স্বাভাবিক ক্লাসরুমে ফিরে আবার পড়াশোনা করতে পারবো। ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে, অনেকে আন্দোলনের সাথে জড়িয়ে গিয়েছিল। 1 জুলাই থেকে ঈদুল আজহা আর গ্রীষ্মের ছুটির পর বিশ্ববিদ্যালয় যখন খুলেছিল, শিক্ষকরা তখন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে। এরপর কোটা সংস্কারের দাবিতে 7 জুলাই থেকে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন। দেশব্যাপী ছড়িয়ে পড়া আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তারপর জুলাই আগস্টের সেই ছাত্র জনতার বিপ্লব আর অভ্যুত্থান। দীর্ঘদিন শেষে এই ক্লাসে ফেরা শিক্ষার্থীদের মধ্যে এখনো সেই বিপ্লবের দিনগুলোর স্মৃতি আর চেতনা। রাজনীতির একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এবং সেই রাজনীতিটা ডাকসু কেন্দ্রিক রাজনীতি। উদ্বেগজনক একটা পরিস্থিতি ছিল, তো সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি, কিন্তু সম্পূর্ণরূপে এটা এখনো নির্মূল করা যায়নি, যাতে করে আর কোনো ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি না হয়। সকল ক্ষেত্রে সচল থাকুক এবং বাংলাদেশ নতুন এক তারুণ্য পাক। তোফাজ্জল নামক যে লোকটাকে মারা হলো, এত বড় একটা বিপ্লবের পরে হুট করে এরকম একটা ঘটনা ঘটা কখনোই প্রত্যাশিত ছিল না। একাডেমিক কার্যক্রম শুরুর দিনের সকালে সিনেট ভবনের সামনে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে হবে, কাটাতে হবে জুলাই আগস্ট বিপ্লব ঘিরে সৃষ্টি হওয়া ট্রমাও। আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। ছাত্র শিক্ষক সবাই একটি কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। পরে উপাচার্য ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। রোববার থেকে প্রায় সব বর্ষে শুরু হলেও প্রথম বর্ষের ক্লাস শুরু হবে 30 সেপ্টেম্বর থেকে। উপস্থিতি যথেষ্ট ভালো, বিশেষ করে মেয়েদের উপস্থিতি আরো বেশি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড দিলেন আদালত। এছাড়া অন্য হত্যা মামলায় দীপুমণি, ইনু, মেনন, পলক সহ 7 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সকালে 8 আসামিকে তোলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে। শুনানি হয় রাজধানীর যাত্রাবাড়ী আদাবর থানার হত্যা মামলার। তেজগাঁও থানার 2 পৃথক হত্যা মামলারও ছিল জামিন শুনানি।
উভয় পক্ষের শুনানি শেষে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, আইসিটি প্রতিমন্ত্রী পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেফতার দেখানো হয়। শুনানিতে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় তেজগাঁও থানার পৃথক মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আবদুল্লাহ আল মামুনকেও কারাগারে পাঠানোর নির্দেশ আসে। এদিকে আদাবর থানার হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার দায় আসামিরা এড়াতে পারে না, এমন মন্তব্য করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াইয়ে থাকবেন তারা। প্রসিকিউশন পক্ষে আমরা তার জামিনের বিরোধিতা করি, বলি যে আসামিরা বোনাফাইড একজন তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত। তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং পেশিবাদের দোষরা যারা এখনো লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে। এদিকে মামলা, গ্রেফতার, রিমান্ডকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দেন আসামিপক্ষের আইনজীবী। জানান ন্যায় বিচার পেতে প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাবেন তারা। হয়রানি করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক কারণে এই মামলাগুলোতে আমাদের সুনির্দেশ করা হচ্ছে। এই আদেশে এবং আমরা অর্ডারে আমরা সংক্ষুব্ধ হয়েছি, আমরা বিক্ষুব্ধ হয়েছি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। এদিন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ছাড়া অন্যান্য আসামিদের রিমান্ডে রাখার আবেদন করেনি পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ জমা পড়েছে আরও 2টি। বৈষম্য বিরোধী আন্দোলনে ডক্টর সজীব ও মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল হত্যায় শেখ হাসিনা সহ 71 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানালেন শিগগিরই বিচারিক প্রক্রিয়া শুরু হবে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরার আজমপুরে গত 18 জুলাই পুলিশের গুলিতে আহত হন ডাক্তার রাজীব সরকার। পরে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুকের বাম দিকে গুলি লেগে নিহত হন ডাক্তার সজীব। নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 71 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডাক্তার সজীবের বাবা হালিম সরকার এই অভিযোগ দায়ের করেন। তিনি জানান, গাজীপুরের তাহিরুন্নেসা মেডিকেল কলেজ থেকে 2020 সালে MBBS পাশ করেন সজীব। নিরপরাধ ছেলেকে গুলি করে হত্যার বিচার চান তার বাবা। আমি যে ফার্স্ট কাপড়টা উঠানোর পরে দেখি যে আমার ভাইয়া শুয়ে আছে। আমার ভাইয়ার বুকের বাম দিকে গুলি লাগছে, বাম দিকে গুলি লেগে সেটা হাতের ডান সাইডের একটা সাইড দিয়ে বের হয়ে গিয়েছে। আমি যতটুকু জানতে পারছি যে ট্রাইব্যুনালে সঠিক বিচার হবে, বা আমিও আশা রাখি যে এখানে সত্য এবং সঠিক বিচারটা হবে এবং সঠিকটা উদ্ঘাটন করে সঠিক বিচারের জন্য আমি এখানে এসেছি। যে কোনো সময় ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ করে শুরু হবে বিচার কার্যক্রম, জানালেন চিফ প্রসিকিউটর। আগে যত লোকের নামই থাকুক সেটা কিন্তু পর্যালোচনার পরে এই নামগুলো কেউ যদি অতিরিক্ত থাকে বাদও পড়তে পারে, আবার কারো নাম যদি ঢুকানোর দরকার হয়, আমরা মনে করি যে তদন্তে এসেছে সেই ঘটনার সাথে সম্পৃক্ত, তার নাম ঢুকতেও পারে। সুতরাং এটা ফাইনালি ডিসাইড হবে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমরা যে পিটিশনটা দায়ের করব সেখানেই নির্ধারিত হবে। একই দিনে উত্তরার আজমপুরে মানারাত ইউনিভার্সিটির শিক্ষার্থী শাকিল হত্যায়ও অভিযোগ দায়ের করা হয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক নেতাকর্মী সহ নিরীহ মানুষের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। দুপুরে জননিরাপত্তা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, মামলা প্রত্যাহারে মন্ত্রণালয় পর্যায়ে আইন উপদেষ্টা কমিটির প্রধান থাকবেন। এছাড়া জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় নথিপত্র সহ আগামী 31 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আবেদন প্রাপ্তির 7 কর্মদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট আবেদনটি পাবলিক প্রসিকিউটরের কাছে মতামতের জন্য প্রেরণ করবেন। আর পাবলিক প্রসিকিউটর 15 কার্যদিবসের মধ্যে তার মতামত জেলা ম্যাজিস্ট্রেটকে জানাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এরপর জেলা ম্যাজিস্ট্রেট কমিটিতে উপস্থাপন করবেন এবং জেলা কমিটি মামলাটি প্রত্যাহারের জন্য সরকার বরাবর সুপারিশ করবে। ইসলামের অর্থ পাচার নিয়ে দুদকের অনুসন্ধান বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ এস আলমের অর্থ পাচার বিষয়ে একটি রিট পিটিশন দায়ের হলে তার শুনানি শেষে এ নির্দেশ দেন আদালত। আগামী রোববারের মধ্যে অর্থ পাচার বিষয়ে দুদকের অনুসন্ধান জানাতে বলা হয়। শুনানিতে দুদক আইনজীবী বলেন, দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে এস আলমের অর্থ পাচারের বিষয়ে তদন্ত শুরু করেছে। হালনাগাদ তথ্য আদালতে জমা দিতে সময় প্রার্থনা করে দুদক। এ সময় হাইকোর্ট আগামী রোববার হালনাগাদ তথ্য আদালতকে জানানোর নির্দেশ দেন। ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। ব্যাটারদের ব্যর্থতায় চেন্নাই টেস্টে 280 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। রবিচন্দ্রন অশ্বিনের অলরাউন্ডার নৈপুণ্যে চেন্নাই টেস্ট জিতে সিরিজে 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা। 515 রানের লক্ষ্যে 234 রানে গুটিয়ে যায় টাইগাররা। প্রথম ইনিংসে ভারত 376 রানে অল আউট হওয়ার পর 4 উইকেটে 287 রান নিয়ে ঘোষণা করে তাদের দ্বিতীয় ইনিংস। চেন্নাই টেস্টে বাংলাদেশের হারটা অবধারিতই ছিল। দেখার বিষয় ছিল চতুর্থ দিন কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারেন নাজমুল শান্তর দল। দিনের শুরুটা খারাপ ছিল না। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 357 রান, আর ভারতের দরকার ছিল মাত্র 6 উইকেট। আগের দিনের 4 উইকেটে 158 রান নিয়ে ব্যাটিং করতে নেমে সাবধানে শুরু করেছিলেন সাকিব আল হাসান ও টাইগার দলপতি শান্ত। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন বোলিংয়ে আসার প্রথম ওভারেই ফেরালেন সাকিবকে। এরপর বাকিরা যেভাবে ব্যাটিং করেছে তাতে মনে হয়েছে টেস্ট নয় সাদা পোশাক পরে টি20 খেলতে নেমেছেন তারা। মাত্র 1 রান করে লিটন ফিরলেন জাদেজার বলে, আর 8 রান করা মিরাজ অশ্বিনকে ছক্কা মারতে গিয়ে হলেন তার পঞ্চম শিকার। এক টেস্টেই শতক হাঁকানোর পাশাপাশি ফাইফার নেবার কীর্তি করলেন অশ্বিন। সব ব্যাটারের বিদায়ে মনোসংযোগ হারালেন নাজমুল শান্ত। 82 রান করে জাদেজার স্পিনে পরাস্ত হলেন টাইগার কাপ্তান। তাসকিন আহমেদের যেন উইকেটে থাকতে ইচ্ছে করেনি। অশ্বিনের বল বাউন্ডারি ছাড়া করতে গিয়ে নিজেই ছেড়েছেন মাঠ। হাসান মাহমুদও কম যান না। তিনিও হাঁকাতে চাইলেন ছক্কা, কিন্তু হলেন বোল্ড, যার ফলে মাত্র 234 রানে অল আউট বাংলাদেশ। ভারত বধের মিশনে নেমে প্রথম ম্যাচে উল্টো 280 রানের বড় হারের লজ্জা পেল টিম বাংলাদেশ। চেন্নাই টেস্টে বাংলাদেশ দলের পারফরমেন্স দেখে কেউ যদি বলে এই দলটা খুব সাদামাঠা, অতি সাধারণ, তা কিন্তু ভুল বলা হবে না। কিন্তু এক সিরিজ আগেই দেখুন পাকিস্তানে গিয়ে এই দলটাই কি অসাধারণ পারফরমেন্স করে তাদের হোয়াইট ওয়াশ করেছিল। বাংলাদেশ দলের আসলে সমস্যাটা কোথায়? মূল সমস্যা ধারাবাহিকতার, আর সেটাই উন্নতি করতে হবে। টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে উপরের দিকে যেতে হলে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত। বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে যোগ দিয়ে 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নয়ন ইসলামকে লালমনিরহাটে দাফন করা হয়েছে। সকাল 10:30টায় জানাজা শেষে আদিতমারি উপজেলার দক্ষিণ গোবধা গ্রামে তাকে সমাহিত করা হয়। জানাজায় আদিতমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও গ্রামবাসী অংশ নেয়। এর আগে গতকাল ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার ও রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। 4 আগস্ট রাজধানীর কাঁঠালবাগান এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় 20 সেপ্টেম্বর মারা যান নয়ন। রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন নয়ন। তার স্ত্রী ও 2.5 বছরের মেয়ে সন্তান রয়েছে। আমরা তো অনেক গরিব, কিভাবে চলবো? আমি একাই কি করবো? কিভাবে বাচ্চারে মানুষ করবো? অনেকটা সুযোগ আছে। ইতিমধ্যে আমরা আমাদের কাছে প্রাথমিকভাবে একটা তালিকা চেয়েছি, আমি সেই তালিকা পাঠিয়েছি। এই তালিকাটি আমাদের কাছে ছিল না, নতুন করে আবার তালিকা নিয়েছি এবং সরকারিভাবে যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত এটা শহীদ পরিবারের যে সহায়তা সেটি আমরা যথাযথভাবে পৌঁছাই। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ চত্বর এলাকায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। প্রথমে মিছিল নিয়ে সড়কে অবস্থান নেয় তারা। ঘণ্টাব্যাপী চলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেয়। এদিকে এম এ মান্নানের মুক্তির দাবির প্রতিবাদে মিছিল করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন। পৌর শহরের পুরাতন বাস স্টেশন থেকে মিছিলটি বের হয়। এ সময় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হিসেবে দেশব্যাপী গণহত্যার মদতদাতা ও দুর্নীতির দায়ে এম এ মান্নানের ফাঁসির দাবি করেন তারা। কোনো ক্রিকেটার ম্যাচ চলাকালে বিপদে পড়লে কিভাবে উদ্ধার করা হবে? মিরপুর হোম অফ ক্রিকেটে সে মহড়াই দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সামনেই সাউথ আফ্রিকা সিরিজ, নারী বিশ্বকাপ মিসের পর সেই সিরিজেও
নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলে বাংলাদেশ ক্রিকেটের জন্য নিশ্চয়ই তা ভালো খবর বয়ে আনবে না। তাই তো চেষ্টার কোনো ত্রুটি রাখতে চায় না বিসিবি। মাঠে হেলিকপ্টার, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও এদিক ওদিক ছোটাছুটি করছেন, বন্দুক তাক করে আছেন। প্রশ্ন ছুটতেই পারেন, ঘটনা কি? হোম অফ ক্রিকেটে আবার যুদ্ধ লেগেছে নাকি? ধরুন ম্যাচ চলাকালে দাঙ্গা লেগেছে, দর্শক থেকে শুরু করে ক্রিকেটাররাও বিপদে। সামাল দেওয়ার উপায় কি? উপায় ছবিতে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যে উপায়ে মহড়া দিচ্ছেন, ক্রিকেটারদের সেভাবেই বিপদ থেকে উদ্ধার করা হবে। দেশের আইন শৃঙ্খলার মতো ক্রিকেট মাঠে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে তৈরি না হয়, আর হলেও যেন ঠিক সময়ে সামলে নেওয়া যায়, সেই উদ্দেশ্যেই সেনাবাহিনীর এই মহড়া। সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে সাউথ আফ্রিকা। সেই মাসেই বাংলাদেশে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা ছিল। বেশ কয়েকটা অংশগ্রহণকারী দেশের বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় টুর্নামেন্টের ভেন্যু বদলে গেছে। সাউথ আফ্রিকা সিরিজের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়াই তাই বিসিবি সর্বোপরি পুরো দেশের লক্ষ্য। সাউথ আফ্রিকার নিরাপত্তা প্রতিনিধি দলও বাংলাদেশে, তাই তো প্রস্তুতিতে যে কোনো ঘাটতি নাই সেটা নিজের চোখে দেখার সুযোগও পেলেন তারা। এর আগে বাংলাদেশে যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেলতে এসেছিল, তখনও সেনাবাহিনীর সদস্যরা হোম অফ ক্রিকেটের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছিলেন। কোনো বিপত্তি ছাড়াই হয়েছিল সেসব হাই ভোল্টেজ সিরিজ। আরও একবার ভেন্যু হিসেবে নিজেদের নিরাপদ প্রমাণের অপেক্ষায় এখন বিসিবি। মিরপুরে চলল তারই প্রস্তুতি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ইরানের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 51 জনের প্রাণ গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। এখনও নিখোঁজ অন্তত 24 জন। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে এই তথ্য। জানায় স্থানীয় সময় শনিবার রাতে দেশটির তাবাস শহরের খনিটিতে হয়েছে মিথেন গ্যাসের বিস্ফোরণ। রাজধানী থেকে প্রায় 540 কিলোমিটার দূরে অবস্থান খনিটির। কর্তৃপক্ষ জানিয়েছে খনির দুটি ব্লকে হয়েছে বিস্ফোরণ। দুর্ঘটনার সময় ভেতরে ছিল 69 জন শ্রমিক। আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে পাহাড়ি জনপদে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সবার আগে। খাগড়াছড়ি রাঙামাটিতে হামলার প্রতিবাদে মানববন্ধনে এ দাবি জানিয়েছেন বক্তারা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির উদ্যোগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা পাহাড়িদের ওপর গুলিবর্ষণ, হত্যা, ঘরবাড়ি, দোকানপাট, ধর্মীয় উপাসনালয়ে হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। বলেন, আদিবাসীদের বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নির্মূল করে স্বাধীন দেশ গড়ে তোলা যাবে না। স্বৈরাচার সরকারকে বিদায় করে পার্বত্য অঞ্চলে সহিংসতা হলে নতুন বাংলাদেশের স্বাদ পাওয়া যাবে না। অবিলম্বে সাধারণ তদন্ত কমিটি করে জড়িতদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে আহত ও ঘরবাড়ি পোড়ানোর ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় কর্মসূচিতে। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, কিন্তু সেটা আদিবাসীদেরকে নির্মূল করে দিয়ে আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন না। যুগ্ম জনগোষ্ঠীর ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনর্নির্মাণ, দোকানপাট ও বাড়িঘরের মালিকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। মাইগ্রেশন প্রক্রিয়ায় কলেজ কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগ তুলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন আইচি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ তোলেন। সম্মেলনে শিক্ষার্থীরা জানান, 2017 সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আইচি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমে কিছু বিধিনিষেধ আরোপ করে। শর্ত না মানায় 2017-18 শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্সের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে হাইকোর্টে রিট করে 2018-19 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু করে কলেজটি। এরপরেও স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় ওই শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে মাইগ্রেশনের জন্য অনুমতিপত্র পেলেও তা কার্যকর করতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা। দ্রুত মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা নিজ উদ্যোগে কলেজ অনুমোদন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমাদের অবস্থা জানতে চাইলে অনুমোদনের ব্যাপারে আমরা কোনো ধরনের পজিটিভ কথা পাইনি। এখান থেকে MBBS পাশ করতে পারলেও BMDC রেজিস্ট্রেশন নিয়ে প্র্যাকটিস করতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। আমাদের মাইগ্রেশনের ব্যবস্থা করুন। আপনি যখন অন্য মেডিকেল কলেজে চলে যাবেন, আপনি তো ছিলেন তাদের একমাত্র অস্ত্র সরকারকে ঠ্যাক দিয়ে অনুমতি নেওয়ার ক্ষেত্রে, সেই ঠ্যাক দেওয়ার যে সুযোগটা থাকে না। কুষ্টিয়ায় চাকরি স্থায়ীকরণের দাবিতে বিদ্যুৎ অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মিটার রিডাররা। সকালে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ৩ শতাধিক চাকরি প্রত্যাশী কর্মসূচিতে অংশ নেয়। তারা অভিযোগ করেন, কর্মকর্তারা দাবি আদায়ের আশ্বাস দিলেও এখনও বাস্তবায়ন করা হয়নি। গ্রাহকদের মিটার রিডিং ও বিল সংগ্রহে যে কমিশন দেয়া হয় তা খুব সামান্য। চুক্তিভিত্তিক এই পদে স্থায়ী নিয়োগের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় এগিয়ে আছেন বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়কে। চলছে দ্বিতীয় দফা ভোট গণনা। নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রয়োজনীয় 50% ভোট নিশ্চিত করতে পারেননি ন্যাশনাল পিপলস পাওয়ার NPP পার্টির এই নেতা। এ পর্যন্ত পাওয়া ফলাফলে 39.5% সমর্থন পেয়েছেন NPP নেতা। প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধী দলীয় প্রার্থী সাজিদ প্রেমাদাসা 34% এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে পেয়েছেন 17% ভোট। শনিবার অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার উপস্থিতি ছিল প্রায় 75%। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন 39 প্রার্থী। প্রাথমিক ফলাফল অনুযায়ী মূল লড়াই চলছে 3 প্রার্থীর মধ্যে। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।